আসসালামু আলাইকুম। আমি ইতি। আজ আমি আপনাদের শোনাবো অপেক্ষা বইয়ের চতুর্থ ভাগ। সে বিছানায় শুয়ে কোকো করছে। শাড়ি খুলে ফেলতে বলছো, খুলে ফেলছি, কিন্তু কোন কাপড়টা পরবো তাও বলে দাও। যা পরবো সেটা নিয়েই তো তুমি কথা শোনাবে। এত কথা শুনতে কারো ভালো লাগে না। বাবা যে বাড়ি ছেড়ে পালিয়ে গেছে, আমার ধারণা তোমার কথা শুনে পালিয়ে গেছে, এবং সে নিশ্চয়ই লক্ষ্মী টাইপ কোনো একটা মেয়েকে বিয়ে করেছে, যে মেয়ে 10টা কথার উত্তরে একটা কথা বলে, তোমার মতো ক্যাটক্যাট করে না। সুপ্রভা মার সামনে থেকে সরে গেল। তাকে দেখে মনেও হবে না সে মনে মনে দুঃখ পেয়েছে বা মন খারাপ করেছে, বরং মনে হবে একটু আগে তার জীবনে মজার একটা ঘটনা ঘটেছে। সে আনন্দেই সে ঝলমল করছে। সুপ্রভা একতলায় মিতুর ঘরে ঢুকল। রাতে সে মিতুর সঙ্গে ঘুমায়। মিতুর ঘরটাই তার ঘর। মিতু আপার ঘরে থাকতে তার ভালোই লাগে, তবে আরও ভালো লাগতো যদি তার নিজের কোনো ঘর থাকতো। পুরো ঘরটা সে সাজাতো নিজের মতো করে। ঘরে খাট রাখতো না, নন্দিতার মতো মেঝেতে একটা ফোম বিছিয়ে রাখতো। নিজের একটা সিডি প্লেয়ার থাকতো, সারাক্ষণ গান শুনতো। মিতু কাঁচা কলার ভর্তা বানাচ্ছিল। কাঁচা কলা কুচি কুচি করে কেটে তার সঙ্গে তেঁতুল, কাঁচামরিচ, লবণ মিশিয়ে ভর্তা। কাঁচা কলার কষের সঙ্গে পরিমাণ মতো তেঁতুল মিশাতে পারলে অসাধারণ একটা জিনিস তৈরি হয়। তেঁতুলের পরিমাণ ঠিক করাটাই জটিল। বেশি হলেও ভালো লাগবে না, কম হলেও ভালো লাগবে না। যে কোনো ধরনের ভর্তা বানানোর ব্যাপারে মিতু মোটামুটি একজন বিশেষজ্ঞ। সুপ্রভা মিতুকে ডাকে ভর্তা রানী। সুপ্রভা হাত বাড়িয়ে বলল, দেখি আপা কেমন হয়েছে। মিতু বিরক্ত গলায় বলল, আগে বানানো হোক, তারপর দেখবি। তুই যা, চট করে রান্নাঘর থেকে ধনেপাতা নিয়ে আয়। অল্প ধনেপাতা কুচলি দিয়ে দিই। ধনেপাতা দিও না আপা, কলা ভর্তায় ধনেপাতার গন্ধ ভালো লাগে না। তোকে মাতব্বরি করতে হবে না, যা করতে বলেছি কর। সুপ্রভা ধনেপাতা আনতে গেল। মিতু কি মনে করে যেন মুখ টিপে হাসল। সব মানুষের কিছু বিচিত্র স্বভাব আছে, মিতুরও আছে। তার বিচিত্র স্বভাবের একটা হচ্ছে, যখন একা থাকে তখনই সে মুখ টিপে হাসে। আশেপাশে কেউ থাকলেই সে গম্ভীর। তখন তাকে দেখলে মনে হবে কাজ ছাড়া সে কিছু বোঝে না। কাজের বাইরের সব কিছুই তার অপছন্দ। সুপ্রভা ধনেপাতা নিয়ে উপস্থিত হলো। মিতু বলল, ইমনের জ্বর কত জানিস? না, 104। আমি ঠিক করেছি ওর গায়ে পানি ভর্তি একটা কাপ ঘন্টা খানিক বসিয়ে রাখবো। জ্বরের তাপে পানি গরম হবে, সেই পানি দিয়ে আমি চা বানিয়ে খাবো। সুপ্রভা খিলখিল করে হাসতে লাগলো। গম্ভীর মুখে এমন মজার মজার কথা বলবে যে হাসতে হাসতে পেটে ব্যথা শুরু হয়। হাসি দেখে মিতু আপা আবার বিরক্ত হয়ে ধমক দেয়। কি আশ্চর্য মেয়ে, নিজেই হাসাবে আবার নিজেই ধমকাবে। সুপ্রভা, হাসি থামা। বিশ্রী শব্দ করে হাসছিস কিভাবে? তুই তো হায়না না, মানুষ। তোর হাসি শুনে মনে হচ্ছে একটা মহিলা হায়না হাসছে। হাসি বন্ধ কর। সুপ্রভা হাসি বন্ধ করতে চেষ্টা করছে, পারছে না। মিতু আপাকে দেখতে সুন্দর লাগছে। মিতু আপা কোনো রকম সাজগোজ করে না, অথচ তাকে দেখে মনে হয় সবসময় বাইরে যাবার জন্য সেজে আছে। সুপ্রভা, আয় একটা কাজ করি। ইমনের কাছে একটা উড়ো চিঠি পাঠাই। কি উড়ো চিঠি? প্রেমের চিঠি। কোনো একটা মেয়ে লিখেছে এরকম, ভুল বাংলায় আজে বাজে টাইপ। চিঠি পড়ে তার আত্মা কেঁপে উঠবে, কাউকে বলতেও পারবে না, মুখ শুকনা করে ঘুরবে। আমরা দূর থেকে মজা পাব, আমরা দূর থেকে মজা দেখব। আইডিয়াটা কেমন? ভালো, খুব ভালো। চিঠিটা আমরা পোস্ট অফিস থেকে রেজিস্টার করে পাঠাবো। চিঠিটা কে লিখবে? তুমি? তোমার হাতের লেখা তো চিনে ফেলবে। আমার 4-5 রকম হ্যান্ডরাইটিং আছে, চেনার কোনো উপায়ই নেই। তাহলে আপা চলো লিখে ফেলি। বললেই তো লেখা বললেই তো লিখে ফেলা যায় না, চিন্তা ভাবনা করে লিখতে হবে। রাতে লিখবো।
শুরুটা হবে কিভাবে জানিস? ওগো আমার প্রাণ পাখি বুলবুলি। সুপ্রভা আবারও খিলখিল করে হেসে উঠল। মিতু বিরক্ত গলায় বলল, বললাম না হায়নার মতো হাসবি না। হাসি আসলে কি করব? হাসি আসলে হাসি চেপে রাখবি। হাসলে মেয়েদের যত সুন্দর লাগে, হাসি চেপে রাখলে তার চেয়ে 10 গুণ বেশি সুন্দর লাগে। তোমাকে কে বলেছে? আমাকে কিছু বলতে হয় না, আমি হচ্ছি সব জানতা, সব কিছু জানি এবং ম্যানেজ মাস্টার, সব কিছু ম্যানেজ করতে পারি। তুমি কি মাকে বলে আমার বান্ধবীর বাসায় যাবার ব্যাপারটা ম্যানেজ করতে পারবে? আজ রাতে ওর বাসায় থাকার কথা। অবশ্যই ম্যানেজ করতে পারবো, আমার কাছে এটা কোনো ব্যাপার না। তাহলে তুমি আমাকে যাবার ব্যবস্থা করে দাও। আমি কেন করে দেব? তোর সমস্যা তুই দেখবি। সুপ্রভা মন খারাপ করা গলায় বলল, আপা, আমার মাঝে মাঝে মনে হয় তুমি খুব কঠিন হৃদয়ের মহিলা। মিতু সহজ গলায় বলল, ভুল বললে, আমি কঠিন হৃদয়ের মেয়ে। এটা মাঝে মাঝে মনে হবার ব্যাপার না, সব সময় মনে হবার ব্যাপার। মিতু উঠে দাঁড়ালো। মিতুর সঙ্গে সঙ্গে সুপ্রভা উঠে দাঁড়ালো। মিতু বিরক্ত গলায় বলল, তুই ছায়ার মধ্যে সারাক্ষণ আমার সঙ্গে সঙ্গে থাকিস না তো, বিরক্ত লাগে। তুমি যাচ্ছ কোথায়? ছাদ পিছল হয়ে আছে, আপা ছাদে যেও না, রেলিং নেই ছাদে, থাপাস করে পড়বে। পড়ি যদি সেটা আমার সমস্যা, তোর সমস্যা না। মিতু ছাদের দিকেই যাচ্ছে। যাবার আগে সে ফুপুর সঙ্গে দু একটা কথা বলে যাবে বলে ঠিক করলো। শক্ত কিছু কথা। এই মহিলাকে তার ইদানিং অসহ্য বোধ হচ্ছে। মুশকিল হচ্ছে, আগ বাড়িয়ে কঠিন কথা শুরু করা যায় না। ফুপু তার সঙ্গে কখনো কঠিন কিছু বলে না, বললে সুবিধা হতো, কোমর বেঁধে ঝগড়া করা যেত। সুরাইয়া মিতুকে দেখে সহজ গলায় বলল, কি ব্যাপার মিতু? মিতু বলল, কলার ভর্তা বানিয়েছি, খাবে? না। খেয়ে দেখো না, ভালো হয়েছে। ইচ্ছে করছে না। তোর ইউনিভার্সিটি কেমন লাগছে? ভালোও লাগছে না, মন্দও লাগছে না, সমান সমান লাগছে। আশ্চর্য, ওই দিন দেখছি লাল হাফ প্যান্ট পরে ঘুরে বেড়াচ্ছিস, আজ একেবারে ইউনিভার্সিটিতে? লাল হাফ প্যান্ট? হ্যাঁ, লাল হাফ প্যান্ট। আমার সব পরিষ্কার মনে আছে। আমাকে দেখিয়ে জিভ বের করে ভেঙচি কাটলি। তোমার পুরনো দিনের কথা খুব মনে থাকে, তাই না ফুপু? হ্যাঁ, মনে থাকে। ফুপু, তোমাকে একটা কথা বলার জন্য এসেছি। আমি তো কাউকে কোনো অনুরোধ করি না, তোমাকে করছি। কি অনুরোধ? সুপ্রভার এক বান্ধবীর জন্মদিন। সুপ্রভার খুব ইচ্ছা জন্মদিনতে যায়, ওকে যেতে দিও। যেতে চাইলে যাবে, যেতে না দেবার কি আছে? রাতটা ওই বাড়িতে থাকবে, বান্ধবীরা মিলে হইচই গল্প গুজব করবে, সকালে চলে আসবে। আমি বিকেলে দিয়ে আসবো, সকালে নিয়ে আসবো। কাল আমার ক্লাস নেই। ঠিক আছে। ফুপু, কলা ভরটা একটু খেয়ে দেখো না, ভালো লাগবে। একটু মুখে দিলেই আরও খেতে চাইবে। সুরাইয়া খানিকটা ভর্তা হাতে নিলেন, তবে মুখে দিলেন না। মিতু চলে গেল ছাদে। সুপ্রভার অনুমতি এত সহজে আদায় হয়ে যাবে সে ভাবেনি। তার ধারণা ছিল অনেক যুক্তি টুক্তি দাঁড়া করাতে হবে। আজ মনে হয় ফুপুর মনটা কোনো কারণে ভালো। ছাদে এখনো রেলিং হয়নি। প্রতি বছর জামিলুর রহমান একবার করে বলেন, এই শীতে রেলিং দিয়ে দেব। খোলা ছাদ কখন কি হয়, শীত চলে যায়, রেলিং দেওয়া হয় না। বর্ষার পানিতে শ্যাওলা পড়ে ছাদ পিছল হয়ে আছে, বুড়ো আঙুল টিপে টিপে হাঁটতে হয়। যে কোনো মুহূর্তে ছাদ থেকে মাটিতে নেমে আসার সম্ভাবনা মাথায় নিয়ে হাঁটতে মৃত্যুর অদ্ভুত ভালো লাগে। এটা এক ধরনের পাগলামি তো বটেই। মৃত ধারণা সব মানুষের মধ্যে কিছু কিছু পাগলামি আছে, তার মধ্যেও আছে। এটা নিয়ে মাথা ঘামানোর কিছু নেই। তার পাগলামি ক্ষতিকারক পাগলামি না। আজ সে ছাদে হাঁটাহাঁটি করল না, চিলে কোঠায় চলে গেল। জামিলুর রহমান সাহেব সিঁড়ির পাশে এই ঘরটা বানিয়েছিলেন বাড়ির চাকর বাকরদের থাকার জন্য। ঘরটা মিতু নিয়ে নিয়েছে। দুটা নাম্বারিং লক দিয়ে ঘরটা তালা দেয়। দুটা তালা দেখে ধারণা হতে পারে ঘর ভর্তি মৃত্যুর শখের জিনিসপত্র। আসলে ঘরটা প্রায় খালি। একটা চৌকি আছে, চৌকিতে পাটি পাতা, কোনো বালিশ নেই।
চৌকির পাশে ছোট্ট টেবিল, টেবিলে কিছু খাতাপত্র, কয়েকটা বল পয়েন্ট, দুটো ফাউন্টেন পেন, কয়েকটা পেন্সিল। টেবিলের সঙ্গে কোনো চেয়ার নেই, কারণ চেয়ার বসানোর জায়গা নেই। মিতু চৌকিতে বসেই গুটগুট করে খাতায় কী সব লেখে, তবে বেশিরভাগ সময় দরজা বন্ধ করে চৌকিতে শুয়ে থাকে। মাথার কাছে ছোট্ট জানালা দিয়ে হু হু করে হাওয়া খেলে। জানালা দিয়ে আকাশ দেখা যায়, মনে হয় বাতাসটা আকাশ থেকে সরাসরি আসছে। আজ মিতু দরজা বন্ধ করে ইমনকে উড়ো চিঠি লিখতে বসলো। রুলটানা কাগজে লিখলে ভালো হতো, এখানে রুলটানা কাগজ নেই, কিছু আনিয়ে রাখতে হবে। মিতুর চিঠিটা হলো এরকম: 786। হে আমার প্রাণ সখা বুলবুল, জানো গো, তোমাকে আমি প্রত্যহ কলেজে যাইতে দেখি এবং বড় ভালো লাগে। আই লাভ ইউ ভেরি ভেরি মাচ, টু মাচ, সো মেনি লাভ। তোমার সঙ্গে কবে আমার পরিচয় হইবে? আমি বড় নিঃসঙ্গ, এখানে নতুন আসিয়াছি, কাহারও সঙ্গে পরিচয় হয় নাই। আগে যেখানে ছিলাম সেখানে 2টা অফার ছিল, তবে আমার পছন্দনীয় নহে। আমি দেখিতে মোটামুটি সুন্দরী, তবে একটু শর্ট, হাই হিল পরিলে বোঝা যায় না। সবাই বলে আমার চোখ খুবই সুন্দর। তুমি যেদিন বলিবে সেদিন আমার জীবন ধন্য হইবে। জানগো, তুমি রাস্তা দিয়ে হাঁটার সময় কুঁজো হয়ে হাঁটো কেন? আমার বান্ধবীরা তোমাকে নিয়ে হাসাহাসি করে। তাহারা তোমাকে দেখাইয়া আমাকে বলে, ওই দেখ তোর কুঁজো বর যাচ্ছে। ঠাট্টা করিয়া বর বলে, তবে ইনশাআল্লাহ একদিন তুমি নিশ্চয়ই আমার বর হইবে, ইহা আমার বিশ্বাস। আই লাভ 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 ইউ 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 মেনি 100 কিস। এবার 50-30। বি ডাই ইউর ওয়াইফ এ। চিঠি শেষ করে মিতু অনেকক্ষণ খিলখিল করে হাসলো। না, এই কাগজে চিঠি লিখলে হবে না, রুলটানা কাগজ আনতে হবে এবং আরও কাঁচা হাতে লিখতে হবে। চিঠি হাতে পেয়ে ইমনের মুখের ভাব কীরকম হবে কল্পনা করতেই ভালো লাগছে। আজ যদি চিঠিটা দেওয়া যেত ভালো হতো। রেজিস্ট্রি করে চিঠি পাঠালে চিঠি আসতে আসতে 7 দিনের মতো লাগবে। 7 দিন ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে, উপায় নেই। সুপ্রভা শাড়ি বদলেছে, এখন তাকে বাচ্চা একটা মেয়ে বলেই মনে হচ্ছে। এখন মনে হচ্ছে শাড়ি না পরলেই তাকে ভালো দেখায়। সুরাইয়া বিছানায় আছড়া হয়ে খবরের কাগজ পড়ছিলেন। মেয়েকে দেখে কাগজ নামিয়ে বললেন, সুপ্রভা কাছে আয়। সুপ্রভা মার কাছে গেল। সে কিশ্চিত্ত আতঙ্কিত, যদিও আতঙ্কিত হবার মতো কিছু করেনি। শাড়ি খুলে ফেলতে বলা হয়েছে, সে তা করেছে। অঙ্ক নিয়ে বসা হয়নি। যার কাছে বসার কথা সে জ্বরে আধমরা হয়ে আছে, কাজেই তার পক্ষে কিছু যুক্তি আছে। বিকেলে তোর বন্ধুর বাড়িতে দাওয়াত। রাতে হুল্লোড় করার জন্য থেকে যাবার কথা। তুই যেতে চাচ্ছিস? সুপারিশের জন্য মিতুকে পীর ধরেছিস, হুল্লোড় করতে লজ্জা লাগে না? সুপ্রভা মনে মনে বলল, মোটেই লজ্জা লাগে না, বরং ভালো লাগে। ইচ্ছা করে সারাদিন হুল্লোড় করি। বাসা থেকে যদি বের হস আমি তোর ঠ্যাং ভেঙে দেব। বদ মেয়ে কোথাকার, কত বড় সাহস, পীর ধরেছে। পীরকে দিয়ে সুপারিশ করায়। আজ থেকে রাতে তুই আমার সঙ্গে ঘুমাবি। না, তোমার সঙ্গে ঘুমাবো না বলে সুপ্রভা চমকে উঠল। তার ধারণা ছিল কথাগুলি সে মনে মনে বলছে। এখন দেখা যাচ্ছে মনে মনে বলেনি, শব্দ করেই বলেছে। পেন্সিলে আঁকা ছবি পছন্দ না হলে রাবার দিয়ে ঘষে তুলে ফেলা যায়, অপছন্দের কথা মুছে ফেলার কোনো ব্যবস্থা নেই। থাকলে সুপ্রভার জন্য খুব ভালো হতো। সুরাইয়া বিছানা থেকে নেমে মেয়ের চুলের মুঠি ধরলেন, তারপর দেয়ালে মাথা ঢুকে দিলেন। তীব্র যন্ত্রণায় সুপ্রভার কিছুক্ষণের জন্য চোখে অন্ধকার দেখল। তার কপালের চামড়া কেটে গেছে, গলগল করে রক্ত পড়ছে। সুরাইয়া মেয়েকে ছেড়ে দিলেন, তিনি রক্ত সহ্য করতে পারেন না। সুপ্রভা হাত দিয়ে কপাল চেপে ঘর থেকে বের হয়ে গেল। জামিলুর রহমান একতলার বারান্দায় চিন্তিত মুখে হাঁটাহাঁটি করছে। সম্প্রতি তিনি ট্রান্সপোর্টের ব্যবসা শুরু করেছেন। তার কাছে খবর এসেছে তার একটা ট্রাক
দাও দোকানদারের কাছে এক মহিলাকে ধাক্কা দিয়ে মেরে ফেলেছে। ট্রাকের ড্রাইভার পলাতক। পুলিশ ট্রাক জব্দ করে থানায় নিয়ে গেছে। ট্রাক উদ্ধারের ব্যবস্থা করতে হবে। মামলা মোকদ্দমায় টাকা যাবে, নানান ঝামেলা। ট্রান্সপোর্টের ব্যবসায় তার আশাটা খুব অনুচিত হয়েছে। বয়স হয়েছে, ব্যবসা প্রতি এখন গুটিয়ে আনার সময়। তা না করে তিনি শুধু বাড়িয়ে চলেছেন। সুপ্রভাকে দেখে তিনি অবাক হয়ে বললেন, কি হয়েছে রে? সুপ্রভা বলল, পড়ে গিয়ে ব্যথা পেয়েছি, মনে হয় কপাল ফেটে গেছে। সারাদিন আছিস দৌড়ের ওপর, ব্যথা তো পাবি। দেখি হাত নামা, কপালের অবস্থা দেখি। সুপ্রভা হাত নামালো। জামিলুর রহমান আটকে উঠলেন, গম্ভীর গলায় বললেন, আয় আমার সঙ্গে ডাক্তারের কাছে নিয়ে যাই। সুপ্রভা বাধ্য মেয়ের মতো বড় মামার পেছনে পেছনে রওনা হলো। জামিলুর রহমান সুপ্রভাকে পছন্দ করেন, শুধু পছন্দ না, বাড়াবাড়ি ধরনের পছন্দ। তিনি তার এই পছন্দের ব্যাপারটা সযত্নে গোপনে রাখেন। সুপ্রভার সঙ্গে দেখা হলে ধমকের সুরে কথা বলার চেষ্টা করেন, ব্রু কুঁচকে তাকান। তারপরেও মনে হয় হৃদয়ের গোপন ভালোবাসার ব্যাপারটা ঠিক গোপন রাখতে পারেন না। খুব হাস্যকরভাবে মাঝে মাঝে তা প্রকাশ হয়ে পড়ে। তিনি তাতে অত্যন্ত অপ্রস্তুত বোধ করেন। সুপ্রভাও তার রসক সহিত কাঠখোট্টা বড় মামাকে খুবই পছন্দ করে। যেদিন কোনো কারণে আগে স্কুল ছুটি হয়ে যায়, সে অবধারিতভাবে চলে যায় তার বড় মামার পুরনো প্লটের অফিস। জামিলুর রহমান অসম্ভব বিরক্ত হয়ে বলেন, অফিসে কি? তুই অফিসে আসিস কেন? তোকে কতবার নিষেধ করেছি অফিসে আসতে। এক্ষুনি চলে যাব মামা। একা একা মেয়েদের এখানে সেখানে যাওয়া আমার অপছন্দ। তুই এসেছিস কিভাবে? রিকশায় না হেঁটে? হেঁটে। ফ্যানের নিচে বস। আর কোনোদিন যদি অফিসে আসিস, আমি কিন্তু সত্যি সত্যি আছাড় দেব। আচ্ছা দিও। বড় মামা, কোক খাবো। কোক খাবার জন্য এসেছিস? আমার কাছ থেকে টাকা নিয়ে যাবি। এরপর থেকে স্কুলেই কোক কিনে খাবি, অফিসে আসবি না। আচ্ছা। জামিলুর রহমান বিরক্ত মুখে ভাগ্নিকে কোক এনে দেন। আগে দোকান থেকে আনাতে হতো, এখন আনাতে হয় না। সুপ্রভা মাঝে মাঝে অফিসে এসে কোক খেতে চায়। শুধুমাত্র এই কারণে তিনি অফিসের জন্য একটা ফ্রিজ কিনেছেন, ফ্রিজ ভর্তি কোকের ক্যান। স্নেহ, মমতা, ভালোবাসা, এই ব্যাপারগুলি আসলেই খুব অদ্ভুত। কোনো জাগতিক নিয়মকানুনের ভেতর এদের ফেলা যায় না। জামিলুর রহমান এই মেয়েটিকে কেন এত পছন্দ করেন তা তিনি নিজে কখনো বলতে পারবেন না। সুপ্রভার কপালে দুটা স্টিচ লাগলো। ফেরার পথে জামিলুর রহমান সারা পথ ভাগ্নিকে বকতে বকতে এলেন। বকা এবং উপদেশের কম্বিনেশন। সারাদিন ছোটাছুটি লাফালাফি করবি, ব্যথা তো পাবি। নিয়ম নীতির ভেতর চলতে হয় না? এত বড় যে পৃথিবী, সেও নিয়মের ভেতর দিয়ে চলে। সূর্যের চারদিকে একই পথে ঘুরে। পৃথিবী কি লাফালাফি ঝাপাঝাপি করে? সুপ্রভা বলল, মামা তুমি এমন অদ্ভুত ধরনের কথা বলবা না তো, আমার হাসি আসছে। আমি কি পৃথিবী নাকি যে লাফালাফি ঝাপাঝাপি করবো না? জামিলুর রহমানের ইচ্ছা করছে মেয়েটাকে কোনো ভালো উপহার কিনে দিতে, যাতে তার মনটা খুশি হয়। কাজটা করতে লজ্জা পাচ্ছেন। কিছু কিছু মানুষ স্নেহ এবং ভালোবাসাকে চরিত্রের বিরাট দুর্বলতা মনে করেন। সেই দুর্বলতা প্রকাশিত হয়ে পড়লে তাদের লজ্জার সীমা থাকে না। মিতু বলল, কিরে তোর কপালে ব্যান্ডেজ কেন? সুপ্রভা হাসিমুখে বলল, কপাল ফাটিয়ে ফেলেছি, এই জন্য কপালে ব্যান্ডেজ। কপাল ফাটালে কিভাবে? সিঁড়ি দিয়ে নামছি, হঠাৎ রেলগাড়ির ঝমঝম, পা পিছলে আলুর দম। ফাটা কপাল নিয়ে জন্মদিনে যাচ্ছিস? যাচ্ছি না আপা। যাচ্ছিস না? না, মাথায় ব্যান্ডেজ নিয়ে জন্মদিনে যাবার দরকার কি? মৃত্যু এক দৃষ্টিতে তাকিয়ে আছে। তার চোখ তীক্ষ্ণ, ভ্রু কুঁচকে আছে, মনে হচ্ছে সে রেগে যাচ্ছে। সুপ্রভা বলল, এইভাবে তাকিয়ে আছো কেন? মিতু বলল, সুপ্রভা তুই আমার সঙ্গে মিথ্যা কথা বলবি না। কেউ মিথ্যা কথা বললে আমি সঙ্গে সঙ্গে টের পাই। এখন বল কপাল কিভাবে ফাটালি? মা ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। ধাক্কা দিলেন কেন? বান্ধবীর জন্মদিনে যেতে চাচ্ছিলাম, এই জন্য। এই কারণে জন্মদিনে যেতে চাচ্ছিস না? কাপড় পর, আমি তোকে দিয়ে আসবো। আপা থাক, আমার এখন যেতে ইচ্ছে করছে না। কোনো কথা না, আমি যেতে বলেছি, তুই যাবি। আপা শোনো, মা পরে বিরাট ঝামেলা করবে। করুক ঝামেলা। আপা প্লিজ, আমি যাব না। সুপ্রভা
তুই আমার সঙ্গে ভবিষ্যতে আর কোনো দিন কথা বলবি না, এবং অবশ্যই রাতে আমার সঙ্গে ঘুমোবি না। সুপ্রভা তাকিয়ে রইল। মিতু এখনো এক দৃষ্টিতে তাকিয়ে আছে। রাগে এখন তার শরীর কাঁপতে শুরু করেছে। সুপ্রভা বুঝতে পারছে না মিতু আপা এত অল্পতে এমন রেগে যায় কেন। সুপ্রভা, জি? আমার ঘর থেকে তোর বালিশ জিনিসপত্র সরিয়ে নিয়ে যা। আমি ঠাট্টা করছি না, আই মিন ইট। তোমার সঙ্গে কথাও বলতে পারবো না? না। লাস্ট একটা প্রশ্ন কি করতে পারি? ভাইয়াকে যে একটা উড়ো চিঠি দেবার কথা ছিল, সেই চিঠিটা কি লেখা হয়েছে? মিতু প্রশ্নের জবাব না দিয়ে চলে গেল। সুপ্রভার খুব মন খারাপ লাগছে। রাতে মার সঙ্গে ঘুমোতে হবে ভাবতেই জ্বর এসে যাচ্ছে। ঠিক সন্ধ্যার আগে আগে ইমনের ঘুম ভাঙল। বিকেলে ঘাম দিয়ে তার জ্বর সেরেছে। সকাল থেকে কিছু খায়নি, খিদেও হয়নি। জ্বর সারার সঙ্গে সঙ্গে খিদেই পেট মোচড়াতে লাগলো। গরম ভাত, ডিম ভাজা এবং শুকনো মরিচ ভাজা দিয়ে ভাত খেতে ইচ্ছে করছে। সে যদি বিখ্যাত কোনো ব্যক্তি হতো তাহলে ইন্টারভিউতে জিজ্ঞেস করতো, আপনার প্রিয় খাবার কি? সে বলতো চিকন চালের গরম ভাত, নতুন আলু দিয়ে শিং মাছের ঝোল। সে বিখ্যাত কেউ নয়, ইচ্ছে করলে সে তার পছন্দের খাবার খেতে পারে না। তার জ্বর এখন সেরেছে, প্রচণ্ড খিদে লেগেছে, উপায় নেই। বিকেলে এই বাড়িতে ভাত থাকে না। দুপুরের খাবার শেষ হলেই বাড়তি ভাতে পানি দিয়ে দেওয়া হয়। পরদিন সকালে 3টা কাজের মেয়ে নাস্তা হিসেবে পান্তা ভাত খায়। বিকেলে কাজের সময় তাদের কাছে চাইলেও তারা তার জন্যে গরম ভাত রাঁধবে না। মিতুকে কি বলে দেখবে? মিতুকে বললে সে ড্রাইভার পাঠিয়ে শিং মাছ কিনে আনবে। অবশ্য নাও আনতে পারে। মিতুর কোনো ঠিক ঠিকানা নেই। হয়তো বলবে শিং মাছ খেতে হবে না, 1 গ্লাস দুধ খেয়ে শুয়ে থাক। খিদে কমাবার জন্য ইমন পুরো 2 গ্লাস পানি খেয়ে ফেলল। পানিতে তিতকুটে স্বাদ, তার মানে জ্বর ভাব পুরো সারেনি। খালি পেটে পানি বেশি খেলে নেশা নেশা ভাব হয়, ঘুম পায়। ইমন আবারও শুয়ে পড়ল। বিছানার চাদর এবং কাঁথাটা বদলাতে পারলে ভালো হতো। চাদরে এবং কাঁথায় জ্বর জ্বর গন্ধ। অসুখ সেরে যাবার পরে অসুখের গন্ধ নিয়ে শুয়ে থাকতে ভালো লাগে না। যদি লাগে তাহলে বুঝতে হবে অসুখ সারেনি। ইমনের শুয়ে থাকতে ভালোই লাগছে। বৃষ্টির মতো ঝমঝম শব্দ হচ্ছে, অথচ বৃষ্টি হচ্ছে না। শব্দটা আসছে কোত্থেকে? ইমনের ঘরটা বেশ বড়, তবে ঘরটা তার একার না, জামিলুর রহমানের 2 ছেলে শোভন এবং টোকনের একই শোবার ঘর। শোভনকে আপাতত বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে বলে ঘরটা এখন ইমনের। 2 ভাইয়ের বয়স 25। জমজ হলেও এদের চেহারা এবং স্বভাবের চরিত্র আলাদা। শোভন ঠান্ডা স্বভাবের, টোকন উগ্র। দুজন সারাক্ষণই একসঙ্গে থাকে। শোভনকে বের করে দেওয়া হয়েছে বলে টোকনও বের হয়ে গেছে। এরা জগন্নাথ কলেজে বাংলা অনার্সে ভর্তি হয়েছে, কিছুদিন ক্লাস করেছিল। এখন কি করে বা কি করে না পুরোটাই রহস্যে ঘেরা। ইমন 2 ভাইকেই বেশ পছন্দ করে। যেসব রাতে তারা থাকে না, সেসব রাতে একা একা ঘুমোতে ইমনের একটু ভয় লাগে। শোভনকে কেন বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে ইমন জানে না। তার বড় মামা এক রাতে তার ঘরে এসে বলেছেন, শোভন যদি রাত বিরেতে তার ঘরে থাকতে আসে আমাকে খবর দিবি, যত রাতই হোক আমাকে খবর দিবি। এই বাড়ির ত্রিসীমানায় তার আসা নিষিদ্ধ। ইমন শুধু হ্যাঁ সূচক মাথার কাত করেছে। বেশি কিছু জিজ্ঞেস করার সাহস তার হয়নি। জামিলুর রহমান ইমনের ঘর থেকে শোভনের খাটের তোষক চাদর সব সরিয়ে নিয়েছেন। শোভনের আলমিরা খুলেও জিনিসপত্র সরানো হয়েছে। টোকনের খাট বিছানা সব ঠিক আছে। ইমন শুয়ে আছে টোকনের খাটে। সন্ধ্যাবেলায় ইমনের ঘুম ভাঙল মশার কামড়ে। মশা কামড়ে তার মুখ ফুলিয়ে ফেলেছে। ঘর অন্ধকার, মনে হচ্ছে গভীর রাত। দরজা জানালা বন্ধ বলে বোঝাই যাচ্ছে না মাত্র সন্ধ্যা। গভীর রাত ভেবেই ইমনের একটু ভয় ভয় করতে লাগলো। তার বাথরুমে যাওয়ার দরকার। খাট থেকে নেমে বাতি জ্বালে বাথরুমে যেতেই ভয় লাগছে। মনে হচ্ছে খাট থেকে নামলেই খাটের নিচ থেকে হামাগুড়ি দিয়ে কেউ একজন এসে শীতল হাতে তার 2 পা জড়িয়ে ধরবে। এই ভয় শৈশবের ভয়।
শৈশবের কিছু কিছু ভয় মানুষের সঙ্গে থেকে যায়। মানুষের বয়স বাড়ে, শৈশবের অনেক কিছুই তাকে ছেড়ে যায়, ভয়টা ছাড়ে না। ভয় পেলে অবধারিতভাবে ইমনে ছোট চাচার কথা মনে পড়ে। ছোট চাচার সঙ্গে তার দেখা হয় না প্রায় 6 বছর। দাদির মৃত্যুর পরপর হুট করে তিনি একদিন চলে যান সিঙ্গাপুর, সেখান থেকে মালয়েশিয়া থেকে সুইডেন। তার শেষ পিকচার কার্ডটা সুইডেন থেকে পাঠানো। সুন্দরী নীলচোখ এক মেয়ে বরফ দিয়ে তুষার মানব বানাচ্ছে। পিকচার কার্ডে উল্টো দিকে এলোমেলো ভঙ্গিতে লেখা, ইমন, এখানে তেমন সুবিধা করতে পারছি না। স্পেনে এক বাঙালি পরিবার থাকে, তাদের সঙ্গে ভালো যোগাযোগ হয়েছে। তারা স্পেনে যেতে আমাকে উৎসাহিত করেছেন। কি করব বুঝতে পারছি না। আমার সিদ্ধান্ত চিঠি দিয়ে জানাবো। সুইডেনের ঠিকানায় আপাতত কোনো চিঠি দিব না, কারণ আমি আগামীকাল বাসা বদলাবো। সুপ্রভাকে আমার স্নেহ দিবি। সে কত বড় হয়েছে। ইতি, তোর ছোট চাচা। ছোট চাচার কাছ থেকে আসা এই শেষ চিঠি। ইমনের ছোট চাচার কর্মকাণ্ডে সবচেয়ে বেশি আনন্দিত হয়েছিলেন সুরাইয়া। তিনি গম্ভীর গলায় এখন প্রায়ই বলেন, বাড়িঘর ছেড়ে পালিয়ে যাওয়া হচ্ছে তাদের বংশগত রোগ। তোর বাপ যেমন উধা হয়েছে, তোর চাচাও তাই করেছে। তোদের পূর্বপুরুষের উদাহরণ খুঁজলে দেখবি তারাও এই কাণ্ড করেছে। তোদের গোষ্ঠী হলো ভবঘুরে গোষ্ঠী। আমি যে গোড়া থেকেই বলছি তোদের বাবা ভালো আছে, যথাসময়ে উপস্থিত হবে, এই কথাটা প্রমাণ হলো তো? মাঝে মাঝে ইমনের মনে হয় মা কথাটা শেষটায় সত্যি সত্যি ফলে যাবে। কোনো এক গভীর রাতে বাবা এসে উপস্থিত হবেন। ইউনিভার্সিটির ভর্তি ফর্মে বাবার নাম লিখতে হয়। সেখানে সে লেখেনি মরহুম হাসানুজ্জামান। মরহুম শব্দ লিখতে তার ইচ্ছে করে না। বাবা যদি কোনোদিনই না ফেরে তাহলে হয়তো সে কোনোদিনই লিখতে পারবে না বাবা মরহুম হাসানুজ্জামান। ইমনের বয়স যখন 80 হয়ে যাবে তখন কি পারবে? না, তখনও পারবে না। অদ্ভুতভাবে একজন মরণশীল মানুষ অমর হয়ে যাচ্ছে। খুট করে দরজা খুলল। সুপ্রভা মাথা বের করে বলল, ভাইয়া, ঘর অন্ধকার করে বসে আছো কেন? জ্বর কমেছে? ইমন বলল, কিছু খাবে? খিদে লেগেছে? স্যুপ খাবে? স্যুপ? আমার জন্য বড় মামা স্যুপ আনিয়েছেন। আমার খেতে ইচ্ছে করছে না, তোমাকে গরম করে এনে দেব? দে। ভাইয়া, তোমার মুখ কেমন যেন ফুলে লাল হয়ে আছে। মনে হয় হাম উঠেছে। হাম না, মশা কামড়েছে। বাতি কি নিভিয়ে দিয়ে যাব না জ্বালা থাকবে? জ্বালা থাকুক। মিতু আপা কি তোমার ঘরে এসেছিল? না। ইমন বোনের ব্যান্ডেজ করা কপাল দেখছে। এর মধ্যে একবারও জিজ্ঞেস করেনি কপালে কি হয়েছে। সুপ্রভার ধারণা তার মা যেমন অদ্ভুত, তার ভাইয়াও অদ্ভুত। জগতের কোনো কিছুতেই তার কিছু হয় না। সুপ্রভা যদি কোনো কারণে হঠাৎ মরে যায়, সেই খবর ভাইয়ের কাছে পৌঁছালে সে এসে উকি দিয়ে দেখবে, তারপর নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে বই নিয়ে বসবে। অন্যের বেলাতে সে যেমন উদাসীন, তার নিজের বেলাতেও উদাসীন। প্রচণ্ড জ্বর হলেও কাউকে বলে না আমার জ্বর। কাঁথা গায়ে দিয়ে চুপচাপ শুয়ে থাকবে। খিদে লাগলেও বলবে না আমার খিদে লেগেছে। সবচেয়ে যেটা ভয়ঙ্কর, মুখে হাসি নেই। কত মজার মজার ঘটনা চারপাশে ঘটছে সে দেখবে কিন্তু হাসবে না। সুপ্রভার প্রায় ইচ্ছে করে এমন অদ্ভুত কিছু তাদের সংসারে ঘটুক যা দেখে ইমন হো হো করে হেসে উঠবে। সেই হো হো হাসির ছবি সে চট করে ক্যামেরায় তুলে ফেলবে। ভাইয়া, সুনামগঞ্জের পাগলা পীর সাহেবের কথা তোমার বিশ্বাস হয়? তার কোন কথা? ওই যে সে মাকে বলে গেল বাবা বেঁচে আছেন, তোমার যেদিন বিয়ে হবে সেদিন ফিরে আসবেন। না, পীররা এই জাতীয় কথা সব সময় বলে, দিন তারিখ মিলিয়ে বলে না। তারা বলে ফিরে আসবে, কবে আসবে তা তো বলে না। পাগলা পীর সাহেব কিন্তু কবে ফিরবেন তা বলেছেন। এই পীর অন্যদের চেয়ে বোকা। আমার কেন জানি মনে হয় পীর সাহেবের কথা সত্যি হবে। তোমার যেদিন বিয়ে হবে সেদিন বাবা সত্যি সত্যি উপস্থিত হবেন। উপস্থিত হলে তো ভালোই। সুপ্রভা খানিকক্ষণ ইতস্তত করে বললেও
সবচেয়ে ভালো হয় তুমি যদি এখন বিয়ে করে ফেলো, বাবাকে আমরা তাহলে তাড়াতাড়ি পেয়ে যাব। তুমি যত দেরিতে বিয়ে করবে বাবাকে তত দেরিতে পাবো। ইমন তার বোনের দিকে তাকালো, কিছু বলল না। তার তাকানো দেখে বোঝা যাচ্ছে প্রসঙ্গটা তার মনে ধরছে না। সুপ্রভা অন্য প্রসঙ্গে চলে গেল। চোখ মুখ গম্ভীর করে বলল, শোভন ভাইয়ারা কি রাতে মাঝে মধ্যে আসে? না, আমার সঙ্গে একদিন দেখা হয়েছিল। আমি রিক্সা পাচ্ছিলাম না, রিক্সার জন্য দাঁড়িয়েছিলাম, হঠাৎ দেখি লাল রঙের একটা গাড়ি এসে একেবারে আমার গা ঘেঁষে থেমেছে। প্রথমত আমি ভয়ই পেয়ে গেলাম, তারপর দেখি পেছনে সিটে টোকন ভাইয়া আর শোভন ভাইয়া। আমাকে দেখেই শোভন ভাইয়া দিলেন এক ধমক, এখানে দাঁড়িয়ে আছিস কেন? শোভন ভাইয়ার কি যে স্বভাব, এমন ঠান্ডা মানুষ অথচ ধমক ছাড়া কথা বলতে পারেন না। আমি বললাম, রিক্সার জন্য দাঁড়িয়ে আছি। তারপর বললাম, শোভন ভাইয়া তোমার সাথে যখন গাড়ি আছে তখন গাড়ি করে আমাকে নামিয়ে দাও। শোভন ভাইয়া বললেন, আমার ঠেকা পড়েছে বলেই হুশ করে গাড়ি নিয়ে চলে গেলেন। দুজনেই দাড়ি রেখেছে, মুখ ভর্তি দাড়ি, দেখে চেনাই যায় না, চেহারা একদম বদলে গেছে। ছেলেদের কত মজা, ইচ্ছা করলে দাড়ি রেখে তারা চেহারা বদলে ফেলতে পারে। আমরা মেয়েরা সেটা পারি না, ঠিক না ভাইয়া? মেয়েদেরও দাড়ি গোঁফ গজানো সিস্টেম থাকলে ভালো হতো, হতো না ভাইয়া? কি জানি, বুঝতে পারছি না। আমার কথা শুনতে কি তোমার বিরক্ত লাগছে? না। তাহলে এরকম বিরক্ত বিরক্ত ভাব করে বসে আছো কেন? ইমন জবাব দিল না। সুপ্রভা তার সঙ্গে প্রচুর কথা বলে, ইমনের ইচ্ছা করে কথা বলতে, কেন জানে বলা হয় না, সে শুধু শুনেই যায়। সুপ্রভার কপালে ব্যান্ডেজ, কিভাবে ব্যথা পেল জানতে ইচ্ছা করছে, কিন্তু জানার জন্যে প্রশ্ন করতে ইচ্ছে করছে না। ইমন যখন ঠিক করলো এখন সে জানতে চাইবে, তখনই সুপ্রভা চলে গেল। ইমনের মনে হলো ভালোই হয়েছে, প্রশ্ন করতে হলো না। রাতে সুপ্রভার মার সঙ্গে ঘুমোতে এলো, বালিশ নিয়ে এসে চুপ করে বিছানায় পড়ে গেল। পড়ার সময় শব্দ একটু বেশি হলো। আতঙ্কে সুপ্রভা কিছুক্ষণ চুপ করেই রইল। এই বোধহয় মা একটা ধমক দিলেন। সুরাইয়া ধমক দিলেন না, বরং উল্টো হলো। স্বাভাবিক গলায় বললেন, সুপ্রভা আয়, চুল বেঁধে দে। রাতে টান টান করে চুল বেঁধে না দিলে চুল বড় হয় না। সুপ্রভা মার কাছে চুল বাঁধতে গেল। মার মেজাজ এখন মনে হচ্ছে ভালো। এই ভালোটা কতক্ষণ থাকবে বলা যায় না। এমন কোনো যন্ত্রপাতি যদি থাকতো যা আগেভাগে মেজাজের খবর জানায় তাহলে খুব ভালো হতো। যন্ত্রটা সুপ্রভার ফিট করে রাখত। যন্ত্র আগেভাগে ওয়ার্নিং দিচ্ছে, 4 নম্বর দূরবর্তী বিপদ সংকেত, সাবধানে কথা বলতে হবে, সামনে না যাওয়াই ভালো, দূরে দূরে থাকুন। 10 নম্বর মহা বিপদ সংকেত, আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিন, মৃত্যুর কাছে কিংবা বড় মামার কাছে চলে যান। সুপ্রভা, কি মা? এখন থেকে রাতে আমার সঙ্গে ঘুমোবে। সুপ্রভার মুখ শুকিয়ে গেল। মা পেছন থেকে চুল আঁচড়াচ্ছেন বলে শুকনো মুখ দেখতে পেলেন না। সুপ্রভা নকল খুশি খুশি গলায় বলল, আচ্ছা। একা ঘুমোলে হঠাৎ হঠাৎ খুব ভয় লাগে, পরশু রাতে খুব ভয় পেয়েছি। সুপ্রভা কিছু বলল না। মা কেন ভয় পেয়েছেন জানতে ইচ্ছে করছে না। টান টান করে বেনি বাঁধছেন, তার কষ্ট হচ্ছে কিন্তু মুখে বলতে পারছে না। পরশু রাতে কি হয়েছে শোন। হঠাৎ ঘুম ভাঙলো, শুনি বৃষ্টি হচ্ছে, মাথার কাছে জানালা দিয়ে হাওয়া আসছে, বৃষ্টির ছাঁটও আসছে। ভাবলাম উঠে গিয়ে জানালা বন্ধ করি, উঠতে ইচ্ছে করছিল না। তখন ভাবলাম তোর বাবাকে বলি জানালা বন্ধ করতে। সুপ্রভা বিস্মিত হয়ে বলল, বাবাকে বলি মানে? বাবা কোথায়? এটাই তো কথা, আমি পরিষ্কার দেখেছি তোর বাবা উল্টো দিকে মুখ করে আমার পাশে ঘুমিয়ে আছে। সব সময় যেভাবে ঘুমায় সেইভাবে ঘুমোচ্ছে, বালিশ থেকে মাথা নেমে গেছে, হাঁটু চলে এসেছে বুকের কাছে, চাদরটা কোমর পর্যন্ত দেওয়া। সব কিছু এত পরিষ্কার যে বাস্তবও এত পরিষ্কার না। তোর বাবা যে হারিয়ে গেছে তার কোনো খোঁজ নেই, এইসব কিছুই তখন আমার মনে নেই।
আমি হাত বাড়িয়ে তাকে ডাকতে যাব, তখন বজ্রপাত হলো। আমি চমকে উঠলাম। হঠাৎ মনে পড়লো, আরে তাই তো, তোর বাবাকে এখানে দেখবো কেন? তখন দেখি কিছুই নেই, বিছানা খালি। প্রচণ্ড ভয় পেয়েছিলাম। ভয় পাবারই কথা, আমার তো শুনে ভয় লাগছে, বুক ধকধক করছে। সুরাইয়া সহজ গলায় বলল, বিছানায় তোর বাবাকে শুয়ে থাকতে দেখা নতুন কিছু না, আমি প্রায়ই দেখি। কি বলছো তুমি? তোর যখন 2 মাস বয়স তখন পরপর কয়েক রাত দেখেছি। সুপ্রভা মনে মনে বলল, মা তোমার মাথা খারাপ, পুরোপুরি খারাপ। রাতে তোমার সঙ্গে ঘুমোতে এই জন্যে আমার ভয় লাগে। কোনো একদিন তুমি হয়তো আমাকে ভূত মনে করে গলা টিপে ধরবে। কোনো পীর ফকিরের কাছে থেকে তোমার জন্য তাবিজ আনা উচিত, কিংবা ডাক্তার দিয়ে চিকিৎসা করানো উচিত। ছেলে পাগলের চেয়ে মেয়ে পাগল ভয়ঙ্কর। সুপ্রভার স্কুলের আশেপাশে একটা মেয়ে পাগল থাকে। সে প্রায়ই হাতে একটা ঠান ইট নিয়ে মানুষজনকে তাড়া করে। সুপ্রভা আর মিনা একদিন স্কুল ছুটির পর আসছিল। পাগলিটা হঠাৎ থান ইট হাতে তাদের তাড়া করলো। সুপ্রভা এক সময় হুমড়ি খেয়ে পড়ে গেল। কি আশ্চর্য কাণ্ড! পাগলিটা এসে তাকে টেনে তুলে গম্ভীর গলায় বলল, সাবধানে চলবি। বলেই সে ইট হাতে তাড়া করতে লাগলো মিনাকে। তার মা পাগল হয়ে গেলে কি এরকম কাণ্ড কারখানা করবে? থান ইট নিয়ে তাড়া করবে তাকে আর ভাইয়াকে। কি ভয়ঙ্কর! সুপ্রভা। জি মা। তোর নাম তোর বাবার রাখা, এটা কি জানিস? বাবা কিভাবে রাখবেন? আমার জন্মই হলো তার নিখোঁজ হবার পর। ইমন যখন আমার পেটে, তখন তোর বাবার ধারণা হলো আমার মেয়ে হবে। সেই মেয়ের নাম কি রাখা হবে তার জন্যে সে অস্থির হয়ে পড়ল। অফিস থেকে প্রতিদিনই একটা দুটো নাম নিয়ে ফেরে। রাতে ঘুমোতে যাবার সময় বলে, এই নামটা তোমার কেমন লাগে? আমি শুধু হাসি। হাসো কেন? তোর বাবার কাণ্ড দেখে হাসি। এরকম গম্ভীর মানুষ, অথচ ভেতরে ভেতরে ছেলে মানুষ। শেষটায় নাম ঠিক করলো সুপ্রভা। আমার সুরাইয়া থেকে শুনিয়ে সুপ্রভা। সুপ্রভা হাই তুলতে তুলতে বলল, তোমার সুরাইয়া থেকে শুনিয়ে আর বাবার হাসানুজ্জামানের হা নিয়ে সুহার নাম রাখলে ভালো হতো, নতুন ধরনের হতো। সুহার কি কোনো অর্থ আছে নাকি? তাহলে হাসু? হাসুর অর্থ আছে যে হাসে, আর আমি তো সেই রকমই, সব সময় হাসি। তুই সব সময় হাসিস? স্কুলে আমার নাম কি জানো মা? আমার নাম মিস এলজি। এলজি মানে? এলজি হলো লাফিং গ্যাসের সংক্ষেপ। আমাদের ক্লাসের আরেকটা মেয়ে আছে, তার নাম মিস HM। HM মানে? HM মানে হনুমানমুখী। ওর মুখটা দেখতে হনুমানের মতো। তোরা কি স্কুলে পড়াশোনা বাদ দিয়ে সবসময় ঠাট্টা ফাজলামি করিস? সুরাইয়ার গলা কেমন যেন কঠিন হয়ে আসছে। কথাবার্তা তার চালানো ঠিক হবে না। বিপদ মাপার যন্ত্রটা একটু পর পর লাল বাতি জ্বলছে। বিপদ মাপা যন্ত্র বলছে 2 নম্বর সতর্ক সংকেত, ঘুমিয়ে পড়ার ভান করো। সুপ্রভার ঘুমের ভান করলো, ভারী নিঃশ্বাস ফেলা শুরু করলো। ঘুমের ভান সে খুব ভালো করতে পারে। ঘুমের মধ্যে মানুষ যেমন বিড়বিড় করে কথা বলে, সে তাও পারে। মনে হয় বড় হলে সে খুব নামকরা অভিনেত্রী হবে। দরজায় খুটখুট করে শব্দ। ইমন ঘুমিয়ে পড়েছিল। খুটখুট শব্দে ঘুম ভাঙল। দরজার ওপাশ থেকে টোকনের গলা শোনা গেল, ইমন দরজা খোল। রাত 2টা না বাজতে ঘুমিয়ে পড়লি, পরীক্ষায় 1 সেকেন্ড হবি কিভাবে? ইমন দরজা খুলল। 2 ভাই হাসিমুখে দাঁড়িয়ে, কাউকে চেনা যাচ্ছে না। মাথার চুল প্রায় কদম ছাঁট করা। দুজনেই দাঁড়িয়ে রেখেছে, গোঁফ রেখেছে। শোভন বলল, চিনতে পারছিস? আমরাই আমাদের চিনি না, তুই চিনবি কিভাবে? যা ফ্রিজ খুলে দেখ খাবার টাবার আর কিছু আছে কিনা, খিদে জীবন যাচ্ছে। ইমন বলল, রাতে থাকবে? শোভন বলল, এখনো বুঝতে পারছি না, হেভি একটা গোসল দেব। 7 দিন গোসল করিনি, গা থেকে পাঠার গন্ধ আসছে। কাছে আয়, শুকে দেখ। শোভন হাসছে, তার সঙ্গে টোকনও হাসছে। ইমনেরও খুব মজা লাগছে। ইমনের মনে হচ্ছে এই 2 ভাই তো আসলে সুখে আছে, মনের সুখে ঘুরে বেড়াচ্ছে, যা করতে ইচ্ছা হয় করছে। এই দাড়ি রেখে ফেলেছে, এই মাথা কামিয়ে ফেলেছে,
ঘর বাড়ির সঙ্গে কোনো সম্পর্ক নেই। ফ্রিজে বাসি খাবার যা পাওয়া যাবে তাই খাবে। ইচ্ছা হলে ঘুমোবে, ইচ্ছা না হলে রাতেই চলে যাবে। শোভন বাথরুমে ঢুকে পড়ল। বাথরুমে দরজা খোলা, শাওয়ার ফুল স্পিডে ছেড়েছে, ঝড়ের মতো শব্দ হচ্ছে। ইমনের দায়িত্ব ফ্রিজ থেকে খাবার আনা। ইমন যাচ্ছে না, কারণ শোভন যখন বাথরুমে গোসল করে তখন ইমন বাথরুমে আশেপাশে থাকতে খুব পছন্দ করে। শোভনের স্বভাব হচ্ছে গায়ে পানি ঢালতে ঢালতে গান করা। কোনো গানই সে পুরোটা জানে না। 2 লাইন 4 লাইনের গান। এই এক লাইনে রবীন্দ্রসঙ্গীত কুসুমে কুসুমে চরণ চিহ্ন, তারপরে হিন্দি বাচপান কা দিন ভুলা না দেনা। ইমনের ধারণা বাংলাদেশের শোভন ভাইয়ার চেয়ে ভালো গানের গলা আর কারোর নেই। শোভন বাথরুম থেকে চেঁচিয়ে বলল, ইমন, তোকে না খাবারের ব্যবস্থা করতে বললাম, তুই দাঁড়িয়ে আছিস কেন? যাচ্ছি। ওই গানটা গাও না। কোনটা? বাকের ভাইয়ের গানটা, হাওয়া মে উড়তে যায়। কথা ভুলে গেছি। তোকে যা করতে বলেছি কর। যদি দেখিস ফ্রিজে কিচ্ছু নেই তাহলে কাঁচা ডিম নিয়ে আসবি। কাঁচা ডিম লবণ দিয়ে খেতে মারাত্মক টেস্ট। ইমন তবুও যাচ্ছে না। শোভন ভাইয়া বাকের ভাইয়ের গানের 1-2 লাইন অবশ্যই গাইবে, তারপর সে যাবে। শোভন শীষ দিতে দিতে হাওয়া মে উড়তে যায় গানটা ধরল। ইমনে রীতিমতো ঈর্ষা হচ্ছে। কাউকে কাউকে আল্লাহ এত ক্ষমতা দিয়ে পাঠান কেন? ফ্রিজে অনেক খাবার ছিল। সকালে নাস্তা খিচুড়ি রাতেই রেঁধে ফ্রিজে ঢুকিয়ে রাখা হয়েছে। খিচুড়ির সঙ্গে গোস্ত জমে শক্ত হয়ে আছে। 2 ভাই তাই খুব তৃপ্তি করে খেলো। ইমন বলল, তোমরা কি আজ রাতেই চলে যাবে? তখন হ্যাঁ সূচক মাথা নাড়ল। শোভন বলল, তোর কাছে একটা জিনিস রেখে যাব, কাপড় দিয়ে মোড়া। খবরদার খুলে দেখবি না ভেতরে কি, সাবধানে রাখবি। ইমন বলল, আচ্ছা। ইউনিভার্সিটিতে তোর কোনো সমস্যা হচ্ছে না তো? কি সমস্যা? ইউনিভার্সিটিটা হয়েছে রাজনীতির আখড়া। এ ওকে মারছে, ও তাকে ধমকাচ্ছে। তোকে যদি কেউ কিছু বলে আমাদের বলিস, ভুঁড়ি গালিয়ে পেটের ফোটকা বের করে ফেলবো। ইমন হাসছে। শোভন বিরক্ত গলায় বলল, হাসছিস কেন? ইমন বলল, মানুষের ফোটকা থাকে না, ফোটকা থাকে মাছের। শোভন বলল, নারী বুড়ি এবং ফোটকা একই জিনিস। খাওয়া শেষ করে 2 ভাই রাত 3টার দিকে চলে গেল। বাকি রাতটা ইমনের ঘুম হলো না। তার বারবার মনে হলো সে একটা ভুল করেছে। তার উচিত ছিল এই দুজনের সঙ্গে চলে যাওয়া। অনেকক্ষণ ধরে টেলিফোন বাজছে। মিতু টেলিফোনের পাশেই ব্রু কুচকে আছে। ক্রিং ক্রিং শব্দটা থামলে তার ব্রু মিশ্রণ হবে। যে টেলিফোন করছে সে একসময় বিরক্ত হয়ে হাল ছেড়ে দেবে। মিতুর তাই ধারণা। ইদানিং খুব আজে বাজে কল আসছে। কথাবার্তার ধরন থেকে মনে হয় 9-10-এর ছাত্র। কুৎসিত বাক্য মুখে ঠিকমতো আসছে না, আবার বলার ইচ্ছাও আছে। মিতুর ধারণা 4-5 জনের একটা দল আছে। কুৎসিত কথা একজন বলে, অন্যরা হাত মুখ চাপা দিয়ে খিক খিক করে হাসে। আচ্ছা আপা, আপনার বুকের সাইজ কত? ব্রা নাম্বার কত? 34 না 36? চারদিকে শুরু হলো খিক খিক হাসি। এই জাতীয় একটা বাক্যে সারাদিনের জন্য মেজাজ খারাপ হয়ে থাকে। মৃত্যু প্রতিজ্ঞা করেছে সে টেলিফোন ধরবে না। আর যে টেলিফোন করেছে তার ধৈর্য অসীম। সে বিরক্ত হয়ে লাইন কেটে দিচ্ছে না, ধরেই আছে। কিছুক্ষণ বিরতি নিয়ে আবার করে। মৃত্যু শেষটায় চোখ মুখ কঠিন করে রিসিভার হাতে নিল। ওপাশ থেকে মিষ্টি এবং কোমল গলায় একটি মেয়ে বলল, এটা কি ইমন ভাইয়াদের বাড়ি? মিতু বলল, হ্যাঁ। আপনি কে? আমি ইমনের বড় বোন। আপা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ইমন ভাইয়া কি বাসায় আছে? তুমি একটু ধরে থাকো, আমি দেখছি ও আছে কি না। তোমার নাম কি? নবনী। নবনী বললেই সে তোমাকে চিনবে? জি। আচ্ছা তুমি ধরে থাকো। মিতু ইমনের ঘরে ঢুকলো। ইমন পড়ছিল। মিতুকে দেখে শুধু তাকালো, কিছু বলল না। মিতু বলল, দিনের বেলা দরজা বন্ধ করে তুই পড়িস কিভাবে? অন্ধকারে চোখের 12টা বাজবে। ইমন কিছু বলল না। প্রশ্ন না করলে সে জবাব দেয় না। এখনো তাকে কোনো প্রশ্ন করা হয়নি। মিতু বলল, চা খাবি? ইমনের চা খাবার কোনো ইচ্ছা নেই, তবু সে হ্যাঁ সূচক মাথা নাড়ল।
ইমন লক্ষ্য করেছে সে চা খেতে চাইলেই মিতু ট্রেতে করে 2 কাপ চা নিয়ে আসে। ইমনকে 1 কাপ দিয়ে নিজে 1 কাপ নেয়। চা খাবার সময়টা পা ধুলে ধুলে গল্প করে। মৃদুর সে গল্পগুলি হয় খুব মজার। চা খেতে ইচ্ছে না হলেও শুধুমাত্র গল্প শোনার লোভে ইমন চা খেতে চায়। মৃদু আবার এসে টেলিফোন ধরলো। হ্যালো নবনী। জি আপা। ইমন তো বাসায় নেই, মনে হয় সেলুনে চুল কাটতে গেছে। ও আচ্ছা, তাকে কি কিছু বলতে হবে? জি না, কিছুই বলতে হবে না। নবনী নামের একটা মেয়ে টেলিফোন করেছিল, এটা বলবো নাকি কিছুই বলবো না? আচ্ছা বলতে পারেন। আমি কি বলবো তোমাকে টেলিফোন করতে? জি না, দরকার নেই। তবু সে হয়তো তোমাকে টেলিফোন করতে চাইবে, তখন কি নিষেধ করব? জি না, নিষেধ করার দরকার নেই। ও কি তোমার টেলিফোন নাম্বার জানে? আমি একবার কাগজে লিখে দিয়েছিলাম। এক কাজ করতে পারো, আমাকে টেলিফোন নাম্বার দিতে পারো। ও যদি আগের নাম্বার ভুলে গিয়ে থাকে আমি দিতে পারবো। তুমি বলো, আমি লিখে নিচ্ছি। আর আমার নিজেরও টেলিফোনে কথা বলতে ভালো লাগে, মাঝে মাঝে আমিও কথা বলতে পারি। আশ্চর্য তো, আপনার সঙ্গে আমার খুব মিল। সামনাসামনি কথা বলতে আমার ভালো লাগে না, টেলিফোনে কথা বলতে ভালো লাগে। তাহলে তুমি নিশ্চয়ই খুব রূপবতী। একমাত্র রূপবতীদের সামনাসামনি কথা বলতে ভালো লাগে না। আপা আমি খুব রূপবতী না, মোটামুটি। কোন ক্লাসে পড়ো? ক্লাস 10। এবার এসএসসি দেব। ইমনের সঙ্গে পরিচয় হলো কিভাবে? উনি তো আমার স্যার, সপ্তাহে 3 দিন আমাকে অঙ্ক করান। ও আচ্ছা। ইমন আমাদের কিছু বলেনি। স্যারকে ভাইয়া ডাকো? স্যার ডাকতে ভালো লাগে না, এই জন্য ভাইয়া ডাকি। আপা টেলিফোন নাম্বার লিখে রাখুন, আমার এক্ষুনি টেলিফোন ছেড়ে দিতে হবে, মা আসবে। আমি সারাক্ষণ টেলিফোনে কথা বলি তো, এটা মার খুব অপছন্দ। নবনী টেলিফোন নাম্বার বলল। মিতু লিখে রাখলো না। টেলিফোন নাম্বার মনে রাখার ব্যাপারে তার ভালো দক্ষতা আছে। একবার কোনো নাম্বার শুনলে তার সারা জীবন মনে থাকে। পড়াশোনা তেমন মনে থাকে না। মিতু ধারণা টেলিফোন অপারেটর চাকরি সে খুব ভালো করবে। মিতু 2 কাপ চা নিয়ে ইমনের ঘরে ঢুকলো। চায়ের কাপ ইমনের দিকে বাড়িয়ে দিতে দিতে বলল, তারপর তোর খবর কি? ইমন বলল, ভালো। কেমন ভালো? মোটামুটি না খুব ভালো? ইমন কিছু বলল না। মিতুর সঙ্গে সে খুব বেশি কথাবার্তায় যায় না। মেয়েটাকে তার একটু ভয় ভয় লাগে। তার সবসময় মনে হয় এই মেয়েটা সামনে যেই দাঁড়ায় তার সব রহস্য ফাঁস হয়ে পড়ে। মিতু কিছু বিশেষ ক্ষমতায় মনের সব কথা বুঝে ফেলে। ইমন সাহেব, তুই কি প্রাইভেট টিউশনই করছিস নাকি? কাউকে তো কিছু বলিসনি, বলার কি আছে? তাও ঠিক, বলার কি আছে? কত টাকা দেয়? 1000 টাকা। মাত্র? 1000 টাকা মাত্র হবে কেন? আমার কাছে তো মাত্র বলেই মনে হচ্ছে। তোর মতো বিলিয়ন একজন ছাত্র বাসায় গিয়ে পড়াচ্ছিস, ওরা কি নাস্তা দেয়? হ্যাঁ দেয়। ভালো নাস্তা? ইমন বলল। এত কথা জিজ্ঞেস করছিস কেন? মিতু সেই প্রশ্নের উত্তর না দিয়ে গলা নিচু করে বলল, তোর ছাত্রী দেখতে কেমন? ইমন বলল, দেখতে ভালো। পুতুল পুতুল চেহারা? পুতুল পুতুল চেহারা কিনা আমি জানি না। কোন চেহারাকে পুতুল পুতুল চেহারা বলে? আমার দিকে দেখ, আমার চেহারা পুতুল পুতুল না। আমার মধ্যে কোনো মায়া নেই, আমি হচ্ছি কঠিন একটা মেয়ে। মিতুকে এখন সত্যি সত্যি কঠিন দেখাচ্ছে। ইমন বিস্মিত হয়ে তাকিয়ে আছে। মিতু চেহারার এই হঠাৎ পরিবর্তনের কারণ সে ধরতে পারছে না। মিতু নিজেও বুঝতে পারছে না সে হঠাৎ এমন রেগে গেছে কেন। নবীনের নামের একটা মেয়েকে ইমন পড়ায়, এটাই কি রাগের কারণ? এর মধ্যে রাগের কি আছে? এমন পড়ার খরচ চালানোর জন্য এটা করতেই পারে, করাটাই স্বাভাবিক। খবরটা গোপন রাখার জন্য কি মিতু রাগ করছে? তাও তো না, গোপন করা ইমনের স্বভাব। কোনো কিছুই সে বলে না, তার বেশিরভাগ খবর জানা যায় অন্যের মাধ্যমে। ইমন, আজ বিকেলে কি তোর টিউশনি আছে? না। আজ বিকেলে তুই আমার সঙ্গে বনানী মার্কেটে যাবি? আমার এক বান্ধবীর হঠাৎ বিয়ে ঠিক হয়ে গেছে, ওর বিয়ের গিফট কিনবো। আজ তো যেতে পারবো না। কেন যেতে পারবি না? আজ বিকেলে আমি আমাদের ক্লাসের এক ছেলের কাছে যাব, ওর সঙ্গে কথা হয়ে আছে। আজ না গেলে কাল যাবি? তোর অ্যাপয়েন্টমেন্ট তো আর প্রাইম মিনিস্টার অ্যাপয়েন্টমেন্ট না যে যে রদ বদল করা যাবে না। ওর একটা কম্পিউটার আছে, আমি ওর কম্পিউটার ল্যাবের কাজগুলি দেখি। আরেকদিন দেখবি,
একদিন প্র্যাকটিক্যাল না দেখলে কিছু হয় না। আচ্ছা। মিতু উঠে দাঁড়ালো এবং তীব্র গলায় বলল, তো যেতে হবে না। ঘর থেকে বের হবার সময় সে এত দ্রুত বের হলো যে দরজায় বাড়ি খেয়ে মাথা ফুলে গেল। অন্য যে কোনো ছেলে হলে পুরো ঘটনার আংশিকতায় হকচকিয়ে যেত। ইমনের বেলায় তার ব্যতিক্রম হলো। সে সঙ্গে সঙ্গেই বই নিয়ে বসলো। বইয়ে সে ঠিক মন বসাতে পারল না। এই বইয়ের ফাঁকেই একটা রেজিস্ট্রি চিঠি লুকানো আছে। চিঠিটা গত সপ্তাহে এসেছে। চিঠির হাতের লেখা অপরিচিত, চিঠির ভাষা অশালীন, কিন্তু চিঠিটা যে পাঠিয়েছে সে পরিচিত। চিঠিটার লেখক মিতু, এই ব্যাপারে সে 100% নিশ্চিত। চিঠির একটা লাইন হচ্ছে, জানগো তুমি রাস্তা দিয়ে হাঁটার সময় কুঁজো হয়ে হাঁটো কেন? এই লাইনটা বলে দিচ্ছে চিঠি মিতুর লেখা। মিতু তাকে কয়েকবার বলেছে, এই তুই রাস্তা দিয়ে হাঁটার সময় কুঁজো হাঁটিস কেন? তোকে দেখলে মনে হয় হানুসব্যাক অফ নটরডাম। ধন্যবাদ। শীঘ্রই আসছে অপেক্ষা বইয়ের 5ম ভাগ। আপনাদের শোনার জন্য নিমন্ত্রণ রইল।